আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে এসেছেন। এটি কোনো সার্বজনীন অনুষ্ঠান ছিল না, না ছাত্র দলের কোনো প্রোগ্রাম, না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঠিক ওইরকম কোনো প্রোগ্রাম বা সার্বজনীনভাবে তাকে বরণ করে নেওয়ার মতো যে একটা অবস্থা, ওটা হয়নি। আংশিক একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে তিনি কিছু হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন। তার শিক্ষামন্ত্রী ছিল এবং ছাত্র দলের যারা নেতৃবৃন্দ ছিল। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভ্রমণটি আমি প্রথমে বলে নিই, এটি সর্বাঙ্গীন সুন্দর হয়নি এবং এটির যে প্রতিক্রিয়া আগামী রাজনীতিতে নেতিবাচক হবে এবং এতে করে প্রধানমন্ত্রীর যে সম্মান মর্যাদা বাড়েনি। কেন বাড়েনি সেই বিষয়গুলো আলোচনা করব। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট বলে নেই। এই বিশ্ববিদ্যালয় কখনোই আইয়ুব খান ঢুকতে পারেনি। মোহাম্মদ আলী জিন্নাহ এই বিশ্ববিদ্যালয়ে ঢুকে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে 52 ভাষা আন্দোলন, এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে সেই 52 ভাষা আন্দোলনের পর এই যে রাজনীতির অবস্থা অস্থিতিশীল হলো, ওটা আর পাকিস্তান পুরো জমানাতে নিয়ন্ত্রণ করা যায়নি। ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের খুব কাছাকাছি গভর্নর হাউস, কিন্তু গভর্নর কখনো টিএসসি ধারে কাছে আসতে পারেনি। না মোনায়েম খান, না আজম খান, কেউ পারেননি। ইয়াহিয়া খান, টেক্কা খান, আইয়ুব খান কেউ পারেননি। ওই বিশ্ববিদ্যালয় চত্বর, যে চত্বর থেকে বঙ্গবন্ধুর সৃষ্টি হয়েছে, সেই বঙ্গবন্ধু সেই বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে যেতে পারেননি। প্রোগ্রাম ছিল 15 আগস্ট তারিখে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরণ করে নেবে। তিনি ছিলেন সেই দিন পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে গালাগাল করত, যদিও তিনি বিশ্ববিদ্যালয় থেকে আইনি ডিগ্রি নিয়েছিলেন, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অগ্রদূত ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন তারা বলতেন যে লেখাপড়া জানে না, অশিক্ষিত, মূর্খ। প্রকাশ্যে এই সমস্ত কথা প্রফেসর আহমেদ শরীফ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা বলতেন। এটি তার আতে ঘা লাগতো। ফলে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে সম্মানিত হতে চাচ্ছিলেন এবং সেই ডেট 1975 সনের 15 আগস্ট ছিল, কিন্তু তিনি সেটা আর ধারণ করতে পারেন নাই। তো যেটা বলছিলাম যে এর ফলে কি হলো, যে জিয়াউর রহমান সাহেব আসবেন। জিয়াউর রহমান সাহেব ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করলেন, গেলেন এবং অপমানিত হয়েছেন, ভীষণভাবে অপমানিত হয়েছেন। এরপরে ছাত্রদল হলো, ছাত্রদলের হাতে অস্ত্র আসলো। এরপরে সেই হিজবুল বাহার নামক একটা জাহাজে করে সেই মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি নৌবিহারে গেলেন এবং এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অভিষেক নিয়ে পরবর্তীতে যা কিছু আছে, ওটা বিএনপিকে এখনো সেই যে নিরু অভি এদেরকে রিক্রুট করা, তারপরে সে হিজবুল বাহার বা এরকম একটা যে হজের জন্য তৈরি করা একটা বিলাসবহুল জাহাজ ছিল, সেই জাহাজ বা রাষ্ট্রীয় জাহাজ, সেই জাহাজে করে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদেরকে নিয়ে ঘুরছেন, এটা এখনো পর্যন্ত বিএনপির যে গ্লোরিয়াস টাইম, সেই গ্লোরিয়াস টাইমের মধ্যে নেতিবাচক আছে। এরশাদের জামানাত এরশাদ প্রাণান্ত চেষ্টা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সৌভাগ্য হয়নি। পরবর্তীতে 91 থেকে যে দল ক্ষমতা আসছে সেই দল বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করেছে, কিন্তু কোনো প্রধানমন্ত্রীকে ওই বিশ্ববিদ্যালয়ের চত্বর আপন করে নেয়নি। শান্তিপূর্ণভাবে সেই প্রধানমন্ত্রী সেখানে যাবেন এরকম পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এইবার যেটা হলো, সেখানে একটা বিরূপ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গেলেন। সেখানে ডাকসু, নির্বাচিত ডাকসু, সে ডাকসু হয়তো আমন্ত্রণ পায়নি অথবা আমন্ত্রণ পাওয়ার পর তারা আসেনি। এটি এই নির্বাচনের মানে এই অনুষ্ঠানের সবচেয়ে একটা বড়, যাকে বলা হয় কালো দিক। যদি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নির্বাচিত নেতৃবৃন্দ তাদেরকে হজম করতে না পারেন, তাদেরকে নিরাপদ মনে করতে না পারেন, তাদেরকে পাশে বসিয়ে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন,
তাহলে এটা কিসের গণতন্ত্র? যে মামদানি, জোহরান মামদানি, নিউ ইয়র্কের মেয়র, অকথ্য ভাষায় ট্রাম্পকে গালাগালি করল। আবার সময়ের প্রয়োজনে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মামদানি হাতে হাত ধরে তারা বসলো, কথা বলল। এটাই কালচার। এখন যারা ডাকসুতে আছেন অনেকের ব্যাপারে অনেক আপত্তি আছে, অনেকের ব্যাপারে অনেক ট্রল আছে, কিন্তু একথা সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা, যাকে বলা হয় নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী একটি নির্বাচন। সেই নির্বাচনে যারা বিজয়ী হলেন তারা প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নেই। 2 নম্বর হলো যে আগে যারা ডাকসুতে খুব জনপ্রিয় ছিলেন, যেমন আখতারুজ্জামান ছিলেন, মাহমুদুর রহমান মান্না ছিলেন, এমনকি ভিপি নুরুল হক নুরু ছিলেন, তারা তো এখন সরকারি দলে আছে। সবাইকে নিয়ে যদি প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি করতেন, এটি একটা ইতিহাস তৈরি হতো। কিন্তু সেটি না করে তিনি যেভাবে একটি খণ্ডিত অনুষ্ঠান করলেন, এটি আগামীতে তার জন্য, তার দলের জন্য, ছাত্র দলের জন্য একটা ভালো ফলাফল বয়ে আনবে না। দ্বিতীয়ত হলো যেখানে ক্লেম করা হচ্ছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ভর্তি পরীক্ষা না দিয়ে। এখানে মোটামুটি বেগম খালেদা জিয়ার অনুরোধে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ সম্মানে, মর্যাদায় জনাব তারেক রহমান সাহেবকে ভর্তি করানো হয়েছিল। তিনি অন্য সাধারণ মানুষের মতো ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হননি। 2 নম্বর হলো তিনি এখানে ক্লাসে নিয়মিত অন্য ছাত্রের মতো ক্লাস করেছেন, পরীক্ষা দিয়েছেন, এরকম কোনো নজির নেই। ওই বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে যারা পড়েছেন কেউ বলতে পারবে না যে এই ক্লাসে আমি আর প্রধানমন্ত্রী পাশাপাশি বসেছি, এরকম কোনো লোক নাই। তবে হ্যাঁ, তিনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন, সেই ডিপার্টমেন্টে তার 2-4 জন বন্ধু বান্ধব যদি থাকতো, তারা যদি সেই অনুষ্ঠানে স্মৃতিচারণ করতেন যে না ঠিক আছে উনি ভর্তি হয়েছিলেন, ক্লাস করেননি বা একদিন ক্লাস করেছেন, আমার পাশে বসেছিলেন, আজ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমি খুব গর্বিত, এটা আরো সর্বাঙ্গীন সুন্দর হতো। কিন্তু যখনই কিছু ছেলে, কিছু মেয়ে, কিছু ছাত্র, কিছু ছাত্রী, যেমন রাস্তায় দেখা যাচ্ছে যে তারেক রহমান সাহেব যাচ্ছেন, কিছু একেবারে বালক বালিকা তারা তারেক রহমান বলে স্লোগান করছে, দেখেই মনে হচ্ছে এটা একটা সাজানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে মেয়ে তারা তারেক রহমান সাহেবকে মনে করছেন আমাদের ভাই, আমাদের সতীর্থ, দেখেই মনে হচ্ছে একটা সাজানো জিনিস। এই জিনিসগুলো ভালো হয়নি। আর এটা আসলে উনি, যাকে বলা হয় এত বিপুল ভোট পেয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মাত্র 70 দিন হলো ক্ষমতায় এসেছেন, তার কেন এই অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সময়টাতে এইভাবে যেতে হবে? পুরো বিশ্ববিদ্যালয়ে তিনি যাবেন, পুরো বিশ্ববিদ্যালয়ে এটা হবে একটা, যাকে বলে গণসংবর্ধনা। বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এটা একটা, যাকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট একটা সিদ্ধান্ত নেবে। সিনেটের এখানে যাকে বলা হয় বিশ্ববিদ্যালয়ের যে কত সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে, এমনকি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রিও দিতে পারত, কোনো সমস্যা ছিল না, ডাকসু তাদের সঙ্গে থাকতে পারতো। এটা এত সুন্দরভাবে সেলিব্রেট করা যেত। সেই সেলিব্রেশন না করে আমরা কেবলই মাত্র একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে সেখানে নিয়ে গেলাম। এখন প্রধানমন্ত্রী আগে একটা কথা উনি বলেছেন, আমি এই কথাগুলো মানে পার্সোনালি মানে কাউকে বলা বা ছোট করা বড় করার জন্য নয়। প্রধানমন্ত্রী হলেন একটা ইনস্টিটিউশন, অনেকগুলো মানুষের কম্বিনেশন একজন প্রধানমন্ত্রী। তার ভাষণ লেখার জন্য বহু মানুষ আছে, তার খাদ্য তালিকা পরীক্ষা করার জন্য বহু মানুষ আছে, আরো অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, এবং যাতে করে আমরা মানে যারা প্রধানমন্ত্রীর আশেপাশে আছি এমন কোনো কাজ করব না যাতে করে প্রধানমন্ত্রীর ইমেজ ক্ষুণ্ণ হয়। প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনার আগে তার মা খুব অসুস্থ ছিলেন। সারা দেশ যখন সিসি করছিল যে একই ধরনের সন্তান, এখন তো তার দেশে আসার কোনো সমস্যা নেই। তারপর তার মা অসুস্থ, হাসপাতালে মৃত্যু শয্যা মানে নিয়ে সারা বাংলাদেশ সেটা নিয়ে কিন্তু সিসি হয়েছিল।
তখন তিনি কিন্তু একটা সত্য কথা বলেছিলেন যে বাংলাদেশে আসাটা তার একক সিদ্ধান্তের বিষয় নয়। তার এই সত্য ভাষণ বেশিরভাগ মানুষ পছন্দ করেছিল, অনেকে সমালোচনা করেছিল, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এটাই বাস্তবতা। আবার তিনি যখন এলেন তখন সবাই ধরে নিল যে তার পথের বাধাগুলো দূর হয়ে গেছে। আবার তিনি এখন যে রাজপথ দিয়ে যাচ্ছেন, তিনি গাড়ি চালাচ্ছেন, তিনি পথের দুপাশে তাকে যে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়াচ্ছেন, পথের মাঝে তাকে গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে নামতে বাধ্য করা হচ্ছে, অনেকের সঙ্গে তিনি সেলফি তুলছেন, অনেক শিশুর আবদার তিনি নিচ্ছেন। এই জিনিসগুলো একজন প্রধানমন্ত্রীর জন্য, একজন তারেক রহমানের জন্য, বিএনপির জন্য কতটা লাভজনক, অথবা এটি আসলে আদৌ দরকার আছে কিনা, বা এই জিনিসগুলো সঠিক কিনা, এই বিষয়গুলো কিন্তু যাকে বলা হয় আমাদের মাথায় রাখতে হবে। খুব যাকে বলে দুঃখ ভারাক্রান্ত, কিন্তু আমাদের ক্ষমতার চেয়ারটা কিন্তু ভালো নয়। আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদে যারা আছেন, প্রথম থেকে আপনি চিন্তা করেন, খন্দকার মোশতাক, তাজউদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। এরপরে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান, এরশাদ, কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, কারোর ক্ষমতা পরবর্তী জীবন স্বাভাবিক যায়নি। এত কষ্ট, এত অপমান, এত লাঞ্ছনা, এত গঞ্জনা এই প্রধানমন্ত্রীদেরকে এখন মানে খালেদা জিয়াকে শেষ পর্যন্ত তাকে ভোগ করতে হয়েছে, আর শেখ হাসিনাকে এখন করতে হচ্ছে। কাজী মাত্র 70 দিনের প্রধানমন্ত্রী, তার জীবন যে একেবারে সম্রাট আকবরের মতো হবে, তার জীবন যে আওরঙ্গজেবের মতো হবে, এটা সম্ভব। তার জন্য নবরত্ন লাগবে, জ্ঞানী গুণী লোক লাগবে, প্রধানমন্ত্রীকে বারণ করার মতো গার্ডস আলা লোক লাগবে, যে ইউ ক্যানট ডু ইট, আপনি কাজ করতে পারেন না। জাস্ট আপনি ধরেন বেগম জিয়া, বেগম জিয়ার কয়েকজন লোক ছিলেন, যেমন সাইফুর রহমান সাহেব ছিলেন, আমি ব্যক্তিগতভাবে সাইফুর রহমানের একটা কথা বলবো, আর একটা হলো কামাল সিদ্দিকী সাহেব ছিলেন। তো কামাল সিদ্দিকী সাহেব তার চিফ সেক্রেটারি ছিলেন। গাড়িতে বেগম খালেদা জিয়া যখন যেতেন, তার পাশে কেউ বসতেন, বেগম জিয়ার অত্যন্ত প্রিয়জন। তিনি একদিন প্রকাশ্যে বললেন যে ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আপনি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কামাল সিদ্দিকী এখনো জীবিত আছেন, আপনি পাশে যাকে বসিয়ে নিয়ে যাতায়াত করেন, এটা দেখতে ভালো লাগে না, লোকজন মন্দ বলে। এরপর থেকে সেই লোকটিকে আর তার গাড়িতে উঠতে দেওয়া হয়নি। এই কারণে বেগম জিয়া এত বড় হয়েছেন। সাইফুর রহমানের কথা বলি, সাইফুর রহমানের আন্ডার একটা প্রতিমন্ত্রী ছিল, অনেক দিন হয়ে গেছে, সাইফুর রহমান জানেও না। তো একদিন লিফট দিয়ে নামতেছে, নামার পরে সেই ভদ্রলোক, শাহ আবুল হোসেন বোধহয় নাম, সে তাকে সালাম দিল, সাইফুর রহমান সাহেবকে সালাম দিল। দেওয়ার পর সে বললো যে স্যার, বলে তুমি কে? বলে আমি তো এমপি, অমুক এলাকার এমপি। ও ভালো ভালো ভালো, তো কি করতেছে এখন? বলে স্যার আমাকে তো মন্ত্রী বানানো হয়েছে। বলে আরো ভালো, আরো ভালো, তো কোন মন্ত্রণালয়ে আসো? তো বলে স্যার আমি আপনার মন্ত্রণালয়ে আছি। তখন সে বলে খালেদা জিয়ার যে কি হয়েছে আল্লাহই জানে। এই ছিলেন সাইফুর রহমান। এখন বলেন তো, এই যে সাইফুর রহমান যে সত্য কথা বলতেন, বেগম জিয়ার কাছে কি তার গুরুত্ব কম ছিল? তারেক রহমান সাহেবকে তো তিনি প্রকাশ্যে ওই সময়টাতে অনেক কথা বলেছেন যে যাও তুমি আর তোমার মাই চালাও এই রাষ্ট্র, আমাদের দরকার নেই, আমাদেরকে বাদ দাও। কিন্তু সাইফুর রহমানকে বাদ গেছেন? তিনি তার আপন যোগ্যতা বলে, কর্তৃত্ব বলে তিনি সেখানে ছিলেন। একইভাবে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বলেন তো কয়জনকে তালাক মানে মানে দাবিদারি করেছেন? তো সেই দিক থেকে বিএনপিতে, আওয়ামী লীগে বহু লোক ছিল যারা প্রধানমন্ত্রীকে মুখের উপর কথা বলতেন। দেখেন এই যে এখন জাহাঙ্গীর কবির নানক, অনেকে নানক সাহেবের বিরুদ্ধে নেতিবাচক কথা বলতে পারে। আপনি মানে মানে আমি নিজে সাক্ষী, এই যে 2000 মানে কি বলবো, প্রথম কোটা বিরোধী আন্দোলন হলো, এটা সেই 2012 সনের দিকে শাহবাগ ব্লক করে রাখলো জাহাঙ্গীর কবির নানক। আমরা তখন মিটিংয়ে ছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে। তিনি সেখানে ঢুকলেন, রেগে মেগে অস্থির।
গিয়ে তিনি সরাসরি বললেন যে আপা এইভাবে চলতে পারে না, পুরো শাহবাগ বন্ধ হয়ে রয়েছে, এই ঘটনা এই ঘটনা। তো শেখ হাসিনা তাকিয়ে রইলেন, কি হয়েছে? তো বলে যে এরকম ভাবে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে 2012 সালে। উনি একই কথা বলেন যে এই রাজাকারের বাচ্চা কাচ্চারা এগুলো করতেছে, বাদ দাও, করুক, দেখি কি করতে পারে। তখন আমি বললাম, এসটি ইমাম সাহেব বসা, আমি বললাম যে আপা ওরা যে দাবি করতেছে সেই দাবি ন্যায্য। উনি একটু স্টপ হয়ে গেলেন, বলে কেমন ন্যায্য? তখন আমি তাকে বুঝালাম, বলে তাই নাকি? এসটি ইমামকে জিজ্ঞাসা করলেন। অর্থাৎ প্রথমে যে দাবিটা এসেছিল, আন্দোলনটা শুরু হলো যে কোটা, বিসিএস এর যে কোটা, সেই কোটাটা প্রিলিমিনারি থেকে হবে। তাই বললাম যে আপা রিটেন থেকে কোটা হোক সেটা আলাদা কথা, সেটা না, প্রিলিমিনারি থেকে যদি কোটা হয় এখানে কোনো মেধাই থাকতেছে না। এটা প্রধানমন্ত্রী জানতেন না। সঙ্গে সঙ্গে তিনি এসটি ইমামকে ধমক দিলেন এবং বলে ওদের দাবি মেনে নাও, 1 মিনিটে সলভ। তো সেদিন যদি সেই জাহাঙ্গীর কবির নানক ওইভাবে না বলতেন, আর আমি ওখানে আমার মতো একজন ইয়াং এমপি যদি ওইভাবে প্রধানমন্ত্রীকে না বলতাম, তাহলে ইতিহাস ভিন্ন হতে পারতো। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলছি আপনি এই বিষয়টা নিষ্পত্তি করে ফেলেন না, নিষ্পত্তি করে ফেলেন। তো উনি অনেকটা ঠান্ডা হয়ে গেলেন, কেউ আমাকে সমর্থন করলো না। অন্তত 20 জন সে প্রধানমন্ত্রীর রুমে আওয়ামী লীগের যারা লোকজন ছিল, তিনি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেঈমানের বাচ্চা ঠাচ্চা সব ইত্যাদি বলে ফেললেন। একজন লোক সেদিন জাস্ট ডিপ্লোম্যাটিক হতেন, তাকে বোঝাতেন, তাহলে আজকের ইতিহাস রচিত হতো না, ভিন্ন একটা ইতিহাস। আজ বাংলাদেশ আমেরিকার খপ্পরে পড়েছে, আজ বাংলাদেশ আমেরিকার যে শৃঙ্খলের মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতি সেদিন তৈরি হতো না। কাজেই আমি মনে করি যে তারেক রহমান সাহেব একবার মাত্র 70 দিন, আমরা তাকে নিয়ে যে কাজগুলো করছি, যারা সমালোচনা করছি খুব বেশি সমালোচনা করছি, যারা ভয় দেখাচ্ছি বেশি ভয় দেখাচ্ছি, যারা খুব আদর করছি তাকে মহামান্য বানানোর চেষ্টা করছি। তিনি আসলে তারেক রহমান, তার বয়স 60-62 বছর, তার একটা নির্দিষ্ট লেখাপড়া আছে, তার একটা নির্দিষ্ট সফলতা আছে। তিনি ব্যবসা করার চেষ্টা করেছিলেন, লঞ্চ ব্যবসা করার চেষ্টা করেছিলেন, তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিয়ে তিনি কম্পোজিট ওয়ান কম্পোজিট দেওয়ার চেষ্টা করেছিলেন, ডান্ডি ডাইং দেওয়ার চেষ্টা করেছিলেন। তার মামার সাথে তার ব্যবসা ছিল সেই যে মার্শাল ডিস্টিলারিজ। এই ব্যবসাগুলো লাভজনক ছিল, তিনি সফল হয়েছিলেন না ব্যর্থ হয়েছিলেন? তিনি একজন ছাত্র ছিলেন, তিনি কেমন ছাত্র ছিলেন? এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে, এগুলো ইতিহাস। তো আপনি রাতারাতি যদি একজন লোককে বলেন যে এই লোক জেফ বেজোস, এই লোক ইলন মাস্কের মতো, মানে যাকে বলা হয় সফল, এই মানুষ যাকে বলা হয় সেই বিশ্বের সবচেয়ে সেরা ধনী যে এখন আছেন, একসময় ছিল যেটা মাইক্রোসফটের বিল গেটস, তারেক রহমানকে যদি বলা হয় যে বিল গেটসের মতো সফল, তাহলে সবাই বলবে তাহলে ডান্ডি ডাইং এর খবর কি, সেখানকার লোনগুলোর খবর কি, সোনালী ব্যাংকে কত টাকা ঋণ ছিল। যে লোক একটা প্রজেক্ট চালাতে পারে না, রাষ্ট্রের ক্ষমতায় থেকে যে লোক একটা প্রজেক্ট চালাতে পারে না, সে রাষ্ট্র চালাবে কি করে? মানুষের এই মুখগুলো আপনি বন্ধ করবেন কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি তাকে মানে সমাবর্তী অনুষ্ঠান, যেমন দেখা গেল যে স্টিভ জবস, তিনি স্ট্যানফোর্ডের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি স্ট্যানফোর্ডের ড্রপ আউট ছিলেন, তারেক রহমান সাহেবের মতো। ওখান থেকে তার একসময় মনে হলো যে লেখাপড়া করে কোনো লাভ হবে না, ড্রপ আউট। তো সেই স্ট্যানফোর্ড তাকে সেই একটা অনুষ্ঠানে, সমাবর্তী অনুষ্ঠানে থেকে চিফ গেস্ট করলো। এখনো সেটা ভাইরাল, ওয়ান অফ দ্য বেস্ট স্পিচ। তো সেই ক্ষেত্রে স্টিভ জবস, যিনি যাকে বলা হয় অ্যাপেলের প্রতিষ্ঠাতা, তো তিনি কথা বলতে পারেন বিকজ তিনি অ্যাপেলের মতো একটা জিনিস প্রতিষ্ঠা করেছেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা যিনি এই বিল গেটস, তিনিও ইউনিভার্সিটির ড্রপ আউট, কিন্তু তিনি বলতে পারেন তিনি সফল হয়েছেন, তিনি সফল হয়েছেন। এখন তারেক রহমান সাহেবকে আপনারা যে গ্লোরিফাই করবেন, তার আগে এই জায়গাটাতে দেখেন যে হি ওয়াজ দ্য বেস্ট, হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার, হি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট, হি ওয়াজ দ্য বেস্ট বিজনেসম্যান, হি ওয়াজ দ্য বেস্ট পলিটিশিয়ান। এই জিনিসগুলোতে আপনি যতক্ষণ পর্যন্ত ইতিহাস রচনা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তো ইতিহাসের কিংবদন্তি কাউকে বানাতে পারবেন না। জিয়াউর রহমানকে পেরেছেন, এই কারণে জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন। পেরেছেন তিনি মুক্তিযুদ্ধে এত সেক্টর কমান্ডার ছিলেন, কারো মুখ দিয়ে তো স্বাধীনতার ঘোষণা বের হয়নি, তিনি পেরেছেন।
দেশ যখন ক্রান্তিকালে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তিনি সেখানে সেই 7ই নভেম্বরের নেতৃত্বে গিয়ে এসেছিলেন সাহস করে। তিনি তো এগুতে নাও পারতেন, তিনি তো এখন জেনারেল ওয়াকারের মতো, জেনারেল আজিজের মতো বসে পায়ের উপর বসে বসে থাকতে পারতেন। তো জেনারেল আজিজ বলেন, জেনারেল ওয়াকার বলেন, আইকেবি, ইকবাল করিম ভুইয়া ক্ষমতা এদের পায়ের কাছে তো গড়াগড়ি করছে, সেনাবাহিনীর অনেক লোক এদের হাতে পায়ে ধরছে, কিন্তু এদের সাহস হয়নি। কিন্তু জিয়া রহমানের তো সাহস হয়েছিল, এই জন্য সে কিংবদন্তি। এরপর তিনি রাষ্ট্র ক্ষমতা মাত্র 3.5 বছরের রাষ্ট্র ক্ষমতা, সবকিছু কোর্স অফ অ্যাকশন চেঞ্জ করে দিয়েছেন, ফলে ইতিহাস তাকে স্মরণ করছে। আগে তারেক রহমানকে কিংবদন্তি বানান, তার অতীতের কোনো কিছু জিনিস নিয়ে তাকে কিংবদন্তি বানাতে পারবে না। কিংবদন্তি বানাতে পারবে না এখন, আজকে থেকে তিনি ক্ষমতায় গ্রহণ করেছেন, আজকে থেকে তিনি ভালো যে কাজগুলো করবেন সেটাকে দিয়ে আপনি তাকে কিংবদন্তি বানাতে পারবেন। নাটক দিয়ে, সিনেমা দিয়ে আপনি কখনো তাকে বানাতে পারবেন না। তো সেই অর্থে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জিনিসটি, এটা আমি একটা ডিসেন্ট, মানে যাকে বলে ভার্বাল নোট দিয়ে রাখলাম যে আগামীতে এই জিনিসটি বিএনপির জন্য ভালো ফলাফল বয়ে আনবে না।